চরমপত্রের আরেকটি পর্বে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা জানেন বাংলাদেশে এখন এই মুহূর্তে কি চলছে। বাংলাদেশ আর বাংলাদেশ নেই, পূর্ব পাকিস্তান হয়ে গেছে। সেই ৭১-এর ঘাতকরা আবার ঝাঁপিয়ে পড়েছে সংখ্যালঘু মেয়েদের উপর, মন্দির ভেঙে ফেলছে, চারিদিকে আগুন দিচ্ছে। এই তো বাংলাদেশ, এই অবৈধ সরকারের নতুন বাংলাদেশ। মিথ্যা প্রচারণা করে তথাকথিত একটি বিপ্লব ঘটিয়ে তারা আজ কোথায় নিয়ে গেছে দেশকে? অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে। আমরা যখন আগে বলতাম রাজাকার মুক্ত বাংলাদেশ চাই, তখন অনেকেই বলতেন, ভাই কেন এত বছর পর বাংলাদেশকে ভাগ করছেন? কিন্তু আজ তারাই বলছে, হ্যাঁ আসলে সত্যি রাজাকার মুক্ত বাংলাদেশ চাই। এই রাজাকারদের কে পুনর্বাসন করেছিল বাংলাদেশে? তা তো আপনারা সবাই জানেন, সেই জিয়াউর রহমান, যিনি জয় বাংলাকে নির্বাসিত দিয়ে পাকিস্তান জিন্দাবাদ বলেছিলেন। তিনি সেই কুখ্যাত শাহ আজিজকে প্রধানমন্ত্রী বানিয়েছিলেন। যেই শাহ আজিজ মুক্তিযুদ্ধের সময় খন্দকার মোস্তাকের সাথে ষড়যন্ত্র করে জাতিসংঘে যে বাংলাদেশকে পাকিস্তানের সাথে কনফেডারেশন করার ষড়যন্ত্র করেছিল, তাকে তিনি করেছেন প্রধানমন্ত্রী। সেই কুখ্যাত রাজাকার আলিমকে করেছিলেন রেলমন্ত্রী। এ থেকে বোঝা যায় তিনি পাকিস্তানি এজেন্ট হিসাবেই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। আর কেনই বা করবেন না? তার হৃদয়ে ছিল পাকিস্তান। 1965 সালের সেই পাক ভারত যুদ্ধে খেমখারান সেক্টরে তার বাহিনী দিয়ে তিনি ভারতীয় ট্যাঙ্ক বাহিনীকে ঠেকিয়ে রেখেছিলেন। আত্মঘাতী সৈন্যদের দিয়ে মাইন বিস্ফোরণ ঘটিয়ে ট্যাঙ্ক ধ্বংস করেছিলেন। তারই ফলস্বরূপ তিনি পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ খেতাব হেলালে জুরাত পেয়েছিলেন। তাই যখন ৬ দফার ভিত্তিতে ৭০-এর নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় গ্রহণ করল, তখনই ইয়াহিয়ার মাথা খারাপ হয়ে গিয়েছিল। তিনি ভেবেছিলেন আওয়ামী লীগ মাত্র ৬৫% সিট পাবে, যা পাকিস্তানের গোয়েন্দা সংস্থা তাকে দিয়েছিল। তাই তিনি এবং ভুট্টো ষড়যন্ত্র করতে থাকলেন কিভাবে আওয়ামী লীগকে ক্ষমতার বাইরে রাখা যায়, আর যদি বাংলাদেশ স্বাধীনও হয়ে যায় কিভাবে বাংলাদেশকে আবার পাকিস্তান বানিয়ে ফেলানো যায়। সেই মোতাবেক তখনই চরম ভারত বিরোধী বাঙালি সামরিক অফিসারদের বাংলাদেশে পোস্টিং করা শুরু হলো। তারই একজন ছিলেন জিয়াউর রহমান। তিনি জনতার সাথে মিশে গিয়েছিলেন নাটক করে, অস্ত্র খালাসের নাম করে সোয়াত জাহাজ থেকে। তিনি বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা পাঠ করেছিলেন। সেই ঘোষণা ৩.৫ দিন ধরে প্রচার করার সুযোগ করে দিয়েছিল পাক বাহিনী। ইচ্ছে করলে তারা সাথে সাথেই তা ধ্বংস করে দিতে পারত। আর তাই তো দেখি বঙ্গবন্ধুর হত্যার পর পুরোপুরি পাকিস্তানি ধারায় দেশ চলছিল। স্বাধীনতার চিহ্ন তখন থেকেই নিশ্চিহ্ন করার কাজ শুরু হয়েছিল। সোহরাওয়ার্দী উদ্যানকে তিনি শিশু উদ্যানে রূপান্তরিত করেছিলেন। বঙ্গবন্ধুর ভাষণের স্থানটিকে তিনি পরিবর্তন করেছিলেন। আজ তারই ধারাবাহিকতায় আমরা দেখতে পাচ্ছি ইউনূস সরকার, এই অবৈধ সরকার, মুক্তিযুদ্ধের সব চিহ্ন ধ্বংস করে ফেলছেন। সেদিন শুধু জিয়াউর রহমানই এজেন্ট হিসাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেননি, পালানোর নাটক করে ডালিম, নূর পাকিস্তান থেকে পালিয়ে এসেছিলেন, যেখানে পাকিস্তান থেকে বেসামরিক লোকজনও পালিয়ে আসতে পারত না। এই সেদিনও তো ডালিম বলেছিলেন তারা একটি উদ্দেশ্য নিয়ে এসেছিলেন। বাংলাদেশ স্বাধীনতার পর তাদের আসল সংগ্রাম শুরু হবে কিভাবে বাংলাদেশকে আবার পাকিস্তান বানানো যায়, এবং তারা তাই করেছিলেন। তারা জেট ফোর্সে অংশগ্রহণ করেছিলেন, যোগ দিয়েছিলেন। তারপরে অক্টোবরের দিকে সেই ফারুক রশিদও জিয়া ফোর্সে, জেট ফোর্সে অংশগ্রহণ করেছিলেন মুক্তিযুদ্ধের সময়।
সেখান থেকে ষড়যন্ত্র শুরু হয়েছিল এবং সেই ষড়যন্ত্রের অংশ হিসাবে পাকিস্তান ফেরত বাঙালি যে সামরিক অফিসার এবং সৈনিক এসেছিল তাদের সমন্বয়ে সে 1975 সালের 15ই আগস্ট হত্যাকাণ্ড ঘটনা হয়েছিল। তারপরে 7ই নভেম্বর সিপাহী বিদ্রোহ করা হয়েছিল। সবই বিরাট ষড়যন্ত্র এবং তার রেশ হিসাবে আমরা এখন দেখছি এই সরকারকে। তাই অবাক হওয়ার কিছু নেই। জিয়াউর রহমান এজেন্ট হিসাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং যুদ্ধাপরাধী, মুক্তিযুদ্ধ বিরোধী, স্বাধীনতা বিরোধী সে জামাত শিবির তাদের পুনর্বাসিত করেছিলেন। তাই আমাদেরকে রুখে দাঁড়াতে হবে, বাংলাদেশকে আবার স্বাধীন করতে হবে। জয়ন্তী শেখ হাসিনার নেতৃত্বে আমরা আবার ঘুরে দাঁড়াবো ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।